আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা শুরু করার আগে আমি একটু বলে রাখি যে আজকের ভিডিওটা আসলে কেন ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের ভিডিওটার আসলে মেইন টপিকটা হচ্ছে এটা যে আসলে আমাদের মাদ্রাসা বোর্ড থেকে কিভাবে আসলে বুয়েটে চান্স পাওয়া যায়। সো দেখতে পাচ্ছ আমরা তোমাদের সামনে নিয়ে আসছি হচ্ছে শাহপুরানকে তোমরা চিনে থাকবা এজ এ ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসাবে। বাট নর্মালি ওর আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে সে পড়াশোনা করছে মাদ্রাসা বোর্ডে আর এখন পড়াশোনা করতেছে হচ্ছে বুয়েটে। সো এই ব্যাপারটা নিয়ে আসলে আমি নিজেও জানার চেষ্টা করবো, কারণ আমি নর্মালি বুয়েটে আসার আগে কখনো জানতাম না যে আসলে মাদ্রাসার মানুষজন আসলে বুয়েটে চান্স পায় বা বুয়েটে পড়তে পারে। সো এই ব্যাপারটা আসলে আমি একদম ডিটেল জানার চেষ্টা করবো, প্লাস হচ্ছে তোমাদের জন্য আসলে এই ভিডিওটা অনেক ইনফরমেটিভ হবে যে তোমরা আসলে এই ব্যাপারটা বুঝতে পারবে। ঠিক আছে, সো শাহপুরান, তুই যদি তোর ফুল পরিচয়টা যদি একটু দিতি। আচ্ছা, আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহপুরান, এখন বর্তমানে পড়াশোনা করছি বুয়েটের ত্রিপুলি ডিপার্টমেন্টে, ব্যাচ 23। তো আমার প্রিভিয়াস একাডেমিক হিস্ট্রি যদি বলতে চাই, আমি প্রথম থেকে একদম জীবনের শুরু থেকে মাদ্রাসা বোর্ডে পড়াশোনা করেছি বা মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছি। আমার পিএসসি মানে যেটাকে ইবতেদায়ী পরীক্ষা বলা হয়, জেএসসি যেটাকে জেডিসি বলা হয়, এসএসসি যেটা দাখিল, এবং এইচএসসি যেটা আলিম, প্রত্যেকটা পাবলিক পরীক্ষায় আমি আসলে পুরোপুরি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে দেই। আমার আলিম দেওয়া হয়েছিল তামিল মেল কামিল মাদ্রাসা থেকে, আর এর আগে দাখিল দেওয়া হয়েছিল আমার এলাকার একটা মাদ্রাসা থেকে। তো এই হচ্ছে আমার ওভারঅল পুরো মাদ্রাসার জার্নি আর কি, বা একাডেমিক জার্নি আর কি। আচ্ছা, বুঝলাম। সো এখন আমাকে তুই জাস্ট সিম্পলি আমাকে বল যে নর্মালি তো আমরা বুঝি যে মানে এসএসসির পার্টটুকুকে আমরা নর্মালি হচ্ছে দাখিল বলে, আর এইচএসসির পার্টটুকু হচ্ছে আলিম বলে। সো এইটার পড়াশোনা আর হচ্ছে আমাদের নর্মাল যে স্ট্যান্ডার্ড পড়াশোনা আর কি, ওটার মধ্যে আসলে ডিফারেন্সটা কেমন? আচ্ছা, নর্মাল আমাদের এইচএসসি, আলিম আর দাখিল এসএসসি, এই দুটোর মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে কিছু আরবি সাবজেক্ট। আমরা যদি আলিয়া লাইনের দিকে তাকাই, আমাদের দাখিলের সময় আমার মনে আছে আমরা প্রায় 4টা সাবজেক্ট বা 5টা সাবজেক্ট আমরা এক্সট্রা এক্সাম দিতাম, মানে 500 মার্কের আমাদের এক্সট্রা এক্সাম দেওয়া লাগতো। আলিমে এসে আমার প্রায় 400 মার্কের এক্সট্রা এক্সাম দেওয়া হয়েছিল আমাদের। অর্থাৎ আমাদের জেনারেল লাইন বা এসএসসি এইচএসসির মতো বাকি সব, বাংলা, ইংলিশ, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট, মানে পুরো কারিকুলাম স্কুলের সেটা থাকবে। প্লাস আমাদের মাদ্রাসার জন্য স্পেশালাইজড কিছু সাবজেক্ট, কোরআন, হাদিস, আকাইদ, আরবি ব্যাকরণ, আরবি সাহিত্য, ওইটা মিলিয়ে আবার ধরেন আপনার 500 মার্কের একটা এক্সাম বা 400 মার্কের থাকে আর কি। আলিমে ছিল 400 আর দাখিলে ছিল মোট 500। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা যা পড়তাম তার থেকে আসলে তো বেশি পড়তি, আরেকটু বেশি পড়া লাগতো আর কি। নরমালি ধরো হচ্ছে আমাদের যারা জেনারেল লাইনে পড়াশোনা করো তাদের মধ্যে একটা জিনিস থাকে যে যারা মাদ্রাসায় পড়বে তারা তো আসলে হুজুর হবে, বা হচ্ছে এইসব হচ্ছে বা হুজুর লাইনে চলে যাবে, ওইসব পড়াশোনা করাবে বা কিছু একটা। সো এখন মানে আমি আসলে এই জিনিসটাই জানতে চাচ্ছিলাম যে আসলে ওই হুজুর কারা হয়, প্লাস হচ্ছে যারা আসলে জেনারেল লাইনেও চলে আসে। আচ্ছা, তো এখানে আসলে জিনিসটা হচ্ছে বাংলাদেশে এই মোমেন্টে বা এই মুহূর্তে হচ্ছে যে আমাদের যেই দাখিল বা যেই আলিয়া সেক্টর যেটা আছে আর কি, ওইখানে আসলে স্টুডেন্টরা চাইলে শিফট করতে পারে। স্টুডেন্টরা যদি আর্টস অথবা সায়েন্স নিয়ে যদি পড়াশোনা করে, তাহলে সে বাংলাদেশের যেই কোনো সায়েন্স ফ্যাকাল্টি যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবে। আপনার ভার্সিটিতে, ডিউতে বা অন্য যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারে, সেখানে কোনো বাধা নাই। আর প্লাস যারা হচ্ছে যে আপনার মানে আর্টস থেকে পড়াশোনা করে, ওরা হচ্ছে যে বিভিন্ন জেনারেল সাবজেক্ট যেমন আছে আপনার ইসলামিক স্টাডিজ, সমাজবিজ্ঞান, ল, মানে আর্টসের যতগুলো সাবজেক্ট আছে প্লাস কমার্সের যে সাবজেক্টগুলো আছে, বিভাগ পরিবর্তন করে তারা সেখানেও ভর্তি হতে পারে। এই হচ্ছে ওভারঅল প্রসিডিওর। আরেকটা প্রসিডিওর বা আরেকটা যেটা আমরা নর্মালি জেনে থাকি যে আসলে মাদ্রাসায় পড়লেই হুজুর হয়, তো এটার আসলে আরেকটা আমাদের ধারা আছে বাংলাদেশে, এটা হচ্ছে কওমি ধারা আর কি। তো কওমি ধারাতে আছে যে আপনার এরকম শিফট করার কোনো সুযোগ নাই। ওদের হচ্ছে আলাদা একটা কি বলে যে ওদের আলাদা একটা মর্যাদা বা আলাদা একটা সার্টিফিকেট থাকে। ওদের হচ্ছে যে কারিকুলামটা কি চেঞ্জ আছে? কারিকুলাম না, ওদের কারিকুলামটা টোটালি ভিন্ন। ওদের হচ্ছে এটাকে বলে কিতাবখানা বলা হয় আর কি। ওদের হচ্ছে যে আপনার এরকম আমাদের যেমন বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ স্কুলের মতো করে পড়তে হয় এমন না। ওদের পুরো জিনিসটা আসলে আরবি, বা পুরো জিনিসটা হচ্ছে যে আমাদের ধর্মীয় জ্ঞান বা ধর্মীয় বিষয় নিয়ে পুরোপুরি কনসাইজ থাকে আর কি। এখানে এক্সট্রা কোনো আপনার জ্ঞান থাকে না, এক্সট্রা কোনো আমাদের এই জেনারেল জিনিসপাতিগুলো থাকে না। আর মাদ্রাসা থেকে পড়াশোনা করার পরে হচ্ছে যে একজন মানুষ যদি চায় যে না, সে ধর্ম নিয়ে বা ইসলাম নিয়ে আরো জানতে চায়, সে হচ্ছে যে ইসলামিক স্টাডিজ বা অন্যান্য কোরআন, হাদিস, ফিকহ এগুলোর উপর আপনার মাস্টার্স, এমফিল, পিএইচডি সব ধরনের ডিগ্রি করতে পারবে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে যে ওভারঅল ধারা আর কি বাংলাদেশে। সো এখন আমি যদি তোকে জিজ্ঞেস করি যে পার্টিকুলারলি ধর হচ্ছে তোর আব্বু আম্মু চাচ্ছিল যে তোকে মাদ্রাসায় পড়াবে, সো তখন তাদের টার্গেটটা কি ছিল, যে না এরকম সুইচ করবে নাকি আসলে এই লাইনে চলে? শুরুতে আসলে আব্বু আম্মুর ধারণা ছিল যে না, মাদ্রাসাতেই পড়ুক, ধর্ম নিয়ে বা ইসলাম নিয়ে ভালো জানা থাকবে, প্লাস হচ্ছে যে পরিবারে একজন মানুষ থাকবে যে হচ্ছে যে ধর্মীয় জ্ঞানগুলো ভালো রাখতে পারবে বা সবাইকে ওইরকম ভাবে অনুশাসনের মধ্যে রাখতে পারবে, এটা চাইছিল। বাট পরবর্তীতে তারাই দেখতে পায় যে না, আমার মধ্যে হয়তো বা সেই গুণটা আছে। বা আমি যখন আস্তে আস্তে ইভলভ করতে থাকি, 6-7 দিকে যখন উঠি, যখন দেখি যে না সায়েন্সের বিষয়গুলোর প্রতি একটু আকর্ষণ আছে, তারপরে যখন আরেকটু ঘাটাঘাটি করতে থাকি, দেখি যে না আসলে মাদ্রাসা থেকে পড়লেও আসলে
পড়া যায় বুয়েটে বা হচ্ছে যে মেডিকেলে ডাক্তারিতে পড়া যায়, ইভেনচুয়ালি মেডিকেলে কিন্তু অনেক মাদ্রাসা স্টুডেন্ট আছে, যদিও ইঞ্জিনিয়ারিং আসলে এখনো ওই রকম ভাবে ইভলভড হয় না, ওইরকম ভাবে আমরা আসলে জানি না, যে জন্য ভাই যেটা বললো যে আসলে ভাইও জানতো না বা বাংলাদেশে অনেক মানুষই জানে না আসলে যে ইঞ্জিনিয়ারিং আসলে এরকম ভাবে পড়ে। বাট মাদ্রাসা সেক্টরে কিন্তু অনেক স্টুডেন্ট, মানে মেডিকেলে কিন্তু মাদ্রাসা সেক্টরে অনেক স্টুডেন্ট, স্পেশালি যারা কোরআনে হাফেজ অনেক স্টুডেন্ট আছে মেডিকেলে, বাট ইঞ্জিনিয়ারিং এ নাই। তো তখন আসলে শুরুতে এটাই ছিল, শুরুতে তো আসলে এত ওনাদের এত মানে সুদূর প্রসারী কোনো চিন্তা ছিল না যে না আমাকে জেনারেল লাইনে পড়াবো বা কিছু। বাট যখন আসলে আমার ফ্যামিলি সবাই, আমার ভাই বোন সবাই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিল, তো ওদের দেখা দেখা আমারও ছিল যে না আমিও সায়েন্স ব্যাকগ্রাউন্ডের পড়াশোনা করবো। প্লাস হচ্ছে যে সায়েন্সের বিষয়গুলো একটু ভালো লাগতো, ফার্স্ট অফ অল ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো তো মূলত মানে যদি ভালো না লাগে বা কন্টিনিউ না করতে পারি তাহলে তো আসলে ফ্যামিলিও কন্টিনিউ করাবেন, এটা হচ্ছে প্রথম কথা। তো ফ্যামিলি যখন দেখলো যে আমি কন্টিনিউ করতে পারতেছি, আমিও আগ্রহ দেখাচ্ছি, তো আমিও পরবর্তীতে চিন্তা করলাম যে না আমারও উচিত আসলে যতটুকু আলিম পর্যন্ত থেকে যতটুকু শিখেছি সেটাকে পরবর্তী জীবনে ইমপ্লিমেন্ট করব, নিজের জীবনে, নিজের ধর্মীয় জীবনে, আমার পরিবারের জীবনে বা আমার আশেপাশের মানুষের জীবনে। প্লাস আমি চাই যে আসলে ওই জিনিসটা যাতে আমি আমার জেনারেল লাইন বা আমার যেই ইঞ্জিনিয়ারিং পড়াশোনা আছে সেখানেও যাতে আমি কিছুটা ইমপ্লিমেন্ট করতে পারি, যেটা ভবিষ্যতে মানুষও বুঝতে পারে বা বাংলাদেশের আসলে ওই যে গতানুগতিক যে ধারাটা আর কি, যে মাদ্রাসা পড়লে আসলে মসজিদ পর্যন্তই যাওয়া যায়, অন্য কোথাও যাওয়া যায় না, ওই ধারণাটা ভাঙারও আসলে একটা ইচ্ছা ছিল আর কি, যার জন্য আসলে এতটুকু আগানো বা পরবর্তীতে নিজের চেষ্টায় প্লাস পরিবারের সাহায্যে এতটুকু। আচ্ছা, সো নর্মালি ধর আমাদের স্কুল লেভেলে যেমন হয় যে আমরা নিজেরাই আলোচনা করি যে আসলে কে ডাক্তার হইতে চায়, কে মেডিকেলে পড়তে চায়, এইসব নিয়ে আলোচনা করে থাকি। স্কুল লেভেলে থেকে মোটামুটি আসলে একটু হলেও ধারণা থাকে। সো তোদের লেভেলে আসলে কি এরকম আলোচনা কেমন হইতো, নাকি আসলে যে অন্য জায়গায় যাইতো তাকে আমরা এক্সেপশন হিসেবে ধরে রাখতো? না, এটা আসলে ঠিক যে আপনার মাদ্রাসা লাইনে এখনো বাংলাদেশে আমি বলবো স্পেশালি পেরিফেরির দিকে বা গ্রামের দিকে যে মাদ্রাসাগুলো থাকে বা একটু শহরের বাইরে যে মাদ্রাসাগুলো থাকে ওদের ক্ষেত্রে আসলে এত আলোচনা আসলে হয় না অনেস্টলি। আপনার যে কে মাদ্রাসা ডাক্তারি পড়বে, ইঞ্জিনিয়ারিং পড়বে, এটা আসলেই হয় না মাদ্রাসাতে, এটা আমি নিজে চোখে দেখেছি। তো ওই ক্ষেত্রে আসলে এটাকে এক্সেপশনালি ধরা হয়, ইভেনচুয়ালি আমি অনেক এমন অনেক সিচুয়েশন ফেস করতে হয়েছে যেখানে আসলে আমি প্রপার গাইডেন্স পাই না। যেমন আমি যদি বলি আমি অলিম্পিয়াড স্টার্ট করছি ইন্টারমিডিয়েট ওঠার আগে, যেখানে অলিম্পিয়াড একটা স্টুডেন্ট 6-7 থেকে দিতে পারতো, তো আমি তো জানতাম না। তো যার জন্য দেখা গেছে যে আমি অলিম্পিয়াডে পুরোপুরি একদম 6 থেকে শুরু করতে পারিনি। তারপরে ইন্টারমিডিয়েটে যখন আইসে শুরু করছি ফার্স্ট বারে হচ্ছে যে আমি ন্যাশনাল পর্যন্ত গেছি। তো পরে চিন্তা করলাম যদি আমি এর আগে থেকে ওরকম একটা এনভায়রনমেন্টে থাকতাম বা যেখানে সবাই আসলে অলিম্পিয়াড নিয়ে কথা বলতেছে, সবাই হচ্ছে যে ডাক্তার ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলতেছে, হয়তো নিজেকে আরেকটু ইমপ্রুভ করতে পারতাম। তো ওইটা হয় না, এটা আমি দেখছি যে নিজের চোখেই যে বাংলাদেশে আসলে এখনো এটা আসলে ওইরকম ভাবে প্রচলিত না মাদ্রাসা এই জিনিসটা আর কি। হ্যাঁ, তো তাহলে তোর স্কুল লেভেলে পড়াশোনাটা কেমন ছিল আসলে? মানে আমরা যদি বলি তাহলে এখানে তো দুইটা ভাগ ছিল, একটা হচ্ছে তোর মাদ্রাসা পার্টটুকু আর একটা হচ্ছে তোর স্কুল লেভেলে যে নর্মাল কারিকুলাম আর কি। তো এখন হয়তো বা স্যাররা আসলে কোন দিকে ফোকাস করতে আমি জানি না, বাট ওই স্ট্রাগলটা কেমন ছিল আসলে? আচ্ছা, ওইটার ক্ষেত্রে আসলে আমি যখন শুরুতে যে মাদ্রাসায় পড়তাম, যে আপনার কিন্ডারগার্টেন মাদ্রাসা একটা ছিল, তো ওইখানে আসলে ওনাদের আরবি পড়ানোটা অনেক ভালো ছিল। তো আমি তখন থেকে ওই ছোটবেলা থেকে আরবি পড়তে ওইখানের ব্যাকরণটা বুঝার কারণে ওইটার বেসিকটাও ভালো ছিল মোটামুটি। প্লাস বাসায় আম্মু একজন শিক্ষক সবসময় রাখতো, আমার জন্য মাদ্রাসা লাইনের একজন শিক্ষক সবসময় রাখতো, ওনার কাছে সবসময় পড়তাম, যার কারণ হচ্ছে যে ওই জিনিসটার ধারণা কখনো হাত থেকে ছুটে নেই, মানে ব্রেন থেকে বের হয় নাই। প্লাস হচ্ছে যে জেনারেল লাইনের জিনিসপাতিগুলোও আমাকে একটু বেশি ইমফাসিস করা লাগছিল, কারণ আমি যেখানে পড়াশোনা করতাম ওইখানে জেনারেলের স্টুডেন্ট, বা আমি যদি বলি সহজ কথা, বাংলাদেশে আপনার সায়েন্সের স্টুডেন্ট বা সায়েন্সের ভালো টিচার কোনো মাদ্রাসাতেই দেওয়া হয় না। এটা একটা খুবই বাজে রিয়ালিটি। এটা আসলে আমাদের উপরের লেভেলে যারা তারাই চিন্তা করে যে মাদ্রাসা আমি এত ভালো টিচার দিয়ে কি করব, বা মাদ্রাসার টিচাররাও চিন্তা করে যে আমার স্টুডেন্টরা জাস্ট এখানে কোনো রকমে পড়ে চলে যাবে, ওদের আসলে এত উপরে গিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। এটা একটা বড় জিনিস যেটা আসলে অনেক শিক্ষকই ভাবে না, প্রায় 80-90% শিক্ষকই কখনো সাপোর্টই করে না। ওনারা ভাবে যে মাদ্রাসায় পড়তেছো তুমি এই লাইনেই থাকো, ইভেন সায়েন্সের টিচাররাও এটা ভাবে। তো ওই জায়গা থেকে আসলে বলা যায় যে নিজেরই অনেক ইয়া ছিল। প্লাস আমার স্পার্কনেস দেখে বা ছোটবেলা দেখে সময় সামনের দিকে স্টুডেন্ট ছিলাম, রুলং এক হইতো, ওই রুল এক হওয়ার পর থেকে স্যাররাও ভাবতেছিল যে না ঠিক আছে ও আসলে পারতে পারবে বা ওর জন্য পসিবল, তার জন্য আসলে ওইরকম ব্যাকল্যাশ খাই নাই, বাট সাপোর্টও এরকম ভাবে আসলে পাই নাই, এটা অনেস্টলি বলতে হবে আর কি। হ্যাঁ, এই জিনিসটা আসলে আমি পেইড করতে পারতেছিলাম যে আসলে অবশ্যই ব্যাকল্যাশ তো, মানে ব্যাকল্যাশ বলতে কি অ্যাটলিস্ট তো ওই যে টিচারদের আসলে ধারণাটাও বা টিচারদের ইনফ্লুয়েন্সটা তো অত থাকার কথা না। আর নর্মালি যদি জাস্ট আরেকটা কোশ্চেন করি যে ধর মানে যেহেতু বুয়েটে পড়তেছস তার মানে হচ্ছে তোর এসএসসি লেভেল থেকে তোর এসএসসি না মানে দাখিল লেভেল থেকে মোটামুটি আসলে তোর বেসিক ভালো ছিল। এখন এই বেসিকটা তোর আসলে মানে গড়ার জন্য কি আসলে মানে জাস্ট ওই মাদ্রাসায় যে পড়াশোনা করতে ওইটাই ইনাফ ছিল, নাকি আসলে বাসায় কাউকে রাখছিলি, নাকি অনলাইনে পড়তি বা কিছু? এসএসসিতে আসলে জেনুইনলি আমি যদি বলি যে আমাদের বেসিকের জন্য বাসায় নিজে তো পড়া লাগতোই। আমি বলবো যে আমাদের মাদ্রাসায় ওই শিক্ষকরা আসলে এরকম ভাবে সাপোর্ট করতে পারতো না, চাইলেও হয়তো করতে পারতো বাট করতো না ইচ্ছাকৃতভাবে, অনেক কিছু রিজন ছিল তাদের। প্লাস হচ্ছে যে নিজে এফোর্ট দিতাম। প্লাস আমাদের ওইখানে আপনার কিছু স্কুলের টিচার ছিল আর কি, স্কুলের একজন টিচার ছিল, ওনার কাছে প্রায় 9 to 10 আমি প্রায় যখন ফিজিক্স কেমিস্ট্রি 2 বছর ওনার কাছে কন্টিনিউসলি পড়ি, ওনার ভালো পড়াইতো। ওনার কাছ থেকে পড়ে যখন আপনার বেসিকটা ক্লিয়ার হয়েছে তখন বুঝতে পারছি যে না আই ক্যান ডু, আমার পড়া পসিবল আর কি।
তো ওইখান থেকে কন্টিনিউ করা, প্লাস অনলাইনেও তখন আসলে অনলাইন তো এত একটা ছিল না, আমাদের করোনার আগের ব্যাচ তো আমরা, মানে আমাদের দাখিল বা এসএসসি তো আসলে করোনার মধ্যে পড়ছে আর কি, তখন তো মানে অনলাইন এডুকেশনটা এত ইভলভ হয় না, জাস্ট শুরু হয়েছে, কয়েকটা প্ল্যাটফর্ম তখন শুরু হয়েছে, বা ওইরকম ভাবে ক্লাস মানে এতটাই আমার এখন পড়া একটা বুঝতেছি না, আমার কাছে হাতের কাছে চলে আসতেছে সবকিছু, এমন না। তো নিজে ঘাটাঘাটি করতাম, তখন মনে আমাদের ফাহাদ স্যারের হচ্ছে যে কিছু ছোট ছোট ভিডিওগুলো ছিল আর কি, স্যারই মনে হয় তখন নতুন শুরু করছে, অন্যান্য প্ল্যাটফর্ম তেমন একটা ছিল না আর কি, এসএসসিতে আর কি, এইচএসসি তো হয়তো নতুন নতুন শুরু হয়েছে, তো তখন স্যারের ক্লাসগুলো দেখতাম, প্লাস নিজে একটু ভালো করে দেখতাম, প্লাস আমারও যে স্যার ছিল উনি এইভাবে আসলে নিজে নিজে বেসিকগুলো ডেভেলপ করা আর কি। এরপরে কলেজে যখন গেলি বা কলেজে আসার পরে আসলে টোটালি বলবো যে কলেজ না মানে মাদ্রাসায় আর কি, তো মাদ্রাসায় যখন আলিমে আসছি, আমাদের বরাবরই আরবির সাবজেক্টগুলোর প্রেশার বেশি ছিল, বরাবরই সবসময় প্রেশার বেশি ছিল, তো ওইগুলোকে সবসময় চিন্তা করতাম যে ডেইলি একটা টাইমে এগুলো একটু পড়বো, অল্প একটু সময় হলো এগুলোতে দিব, রেগুলার দিব, প্লাস হচ্ছে যেহেতু ইঞ্জিনিয়ারিং বায়োলজির প্রতি তেমন একটা তো এফেকশন ছিল না। মানে আচ্ছা আমাকে এটা বল যে তুই আসলে ইঞ্জিনিয়ারিং যে পড়াশোনা করবি বা ইঞ্জিনিয়ারিংটা টার্গেট নিছো, বুয়েট টার্গেট নিছো, এটা কবে থেকে? আচ্ছা এটা একটা ইন্টারেস্টিং কাহিনী, এটা হচ্ছে যে আমি যদি বলি ক্লাস 7 থেকে আমার একটা টার্গেট ছিল, প্লাস আমার আব্বু আসলে সবসময় বুয়েট ইঞ্জিনিয়ার, বুয়েট মেডিকেল এগুলো নিয়ে আমাদের ভাই বোনদেরকে সবসময় একটা মানে মোটিভেট করতো আর কি, যে এমনভাবে পড়াশোনা করো যাতে লাইফের একটা এইরকম একটা জায়গায় তুমি যাইতে পারো। তো ছোটবেলা থেকে আব্বুর মুখে শুনতাম, প্লাস আমারও একটা মানে ছোটবেলায় মানুষের যেমন থাকে আর কি, বিভিন্ন জিনিসপাতি কারেন্টের বিভিন্ন জিনিসপাতির উপর আমার অন্যরকম একটা নেশা ছিল। বাসায় এমন অনেক সময় হয়েছে যে অনেক ইলেকট্রিক শকের জন্য আমি দায়ী ছিলাম, নিজে অনেক ব্যথা পাইছি, শক খাইছি, প্লাস হচ্ছে যে বাসার যে কোনো জিনিসপাতি আমি নষ্ট করে ফেলতাম, খুলে ফেলতাম, অনেক জিনিস আছে আমি খুলছি, আমার কাছে অনেক টুল আছে, অনেক জিনিসপাতি নিয়ে কাজ করতাম। তো তখন একটা নেশা চলে আসছে যে না এগুলো নিয়ে আসলে বড় হলে কিভাবে কাজ করতে পারবো, করার একটা মানে ছোট মানুষের যেমন একটা কিউরিওসিটি থাকে, এই জন্য ত্রিপলিতে পড়তেছো, মানে একটা ইচ্ছা ছিল আর কি। তো ক্লাস 7 তখন আমাদের একজন শিক্ষক ছিলেন ওয়াহাব স্যার, উনি কেন জানি ওনার একটা স্টুডেন্টের একটা কাহিনী বলতে যে বলতেছিলেন যে ওনার স্টুডেন্ট নাকি ত্রিপলিতে পড়ে, তো উনি জিনিসটাকে এমনভাবে ফ্যান্টাসাইজ করছে, ত্রিপলি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মানে অনেস্টলি ওই লাইনটা আমার এখনো মনে পড়ে যে ক্লাসে স্যারে কিভাবে বলছিল, তখন থেকে আমি এটা নিয়ে ঘাটাঘাটি শুরু করছি যে আচ্ছা এটা কি, যখন নামে কিন্তু বোঝা যায় যে ইলেকট্রিক্যাল মানে কি কারেন্ট নিয়ে কিছু অবশ্যই আছে, আবার আমার যেহেতু আবার এখানে একটা কানেকশন যে না তাহলে আমার এটা নিয়ে হয়তো পরে আমি কিছু করতে পারবো, আমি রোবোটিক টেকনোলজি বলেন বা কিছু বলেন এগুলো নিয়ে কিছু না কিছু একটা হয়তো করতে পারবো। তো 7 থেকে কাইন্ড অফ ইয়ে ছিল যে আমাকে বুয়েটে পড়তে হবে, বুয়েটে মানে আস্তে আস্তে বিল্ড আপ হয় যে না পড়বো। এখন এর আগে তো ধরুন ছোট মানুষের তো অনেক স্বপ্নই থাকে, আমার 7 ইচ্ছে ছিল আমি ক্রিকেটার হবো, অনেকেরই থাকে, আমাদের তো ছোট মানে ছেলেদের একটা সবারই 80% মানুষেরই থাকে যে আমি ক্রিকেটার হবো। তো ওই 7 থেকে পড়া যায় না আস্তে আস্তে মানে ফার্নিশড হয়েছে যে না বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে ক্রিকেটার হওয়া বা অন্যান্য কোনো ফ্যান্টাসি গুলো আসলে রাখাটা ঠিক না, আপনাকে একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়া বা চান্স পাওয়া, সেখান থেকে আসলে লাইফটা অন্যরকম একটা গতিতে যায়। তো ওইটাই টার্গেট ছিল 7 থেকে কাইন্ড অফ যে বুয়েটে পড়বো, বুয়েটে পড়াই লাগবে। আর কাইন্ড অফ আমার ক্ষেত্রে আমি বলবো যে বুয়েটের জন্য আমি পাগল ছিলাম, অনেস্টলি আমি বুয়েটের জন্য পুরোপুরি মানে কি বলা যায় এত লেভেলের ফ্যাসিনেটেড ছিলাম। ইভেন আমি চিন্তা করি যে যদি বুয়েটা আমার না আসতো তাহলে কি আমি আদৌ কি স্টেটে থাকতে পারতাম, বা আমি কি আদৌ মানে বলবো কি কাইন্ড অফ অনেকটা ইয়ে হয়ে যায় না, যারা এখন অ্যাডমিশন কে ফেজ আছে তারা রিলেট করতে পারবে যে কি করবো, আমার লাইফের কোনো গোল ছিল না বা সেকেন্ড কোনো অপশন ছিল না যে বুয়েট যদি না টিকে তাহলে আমি কি করতে পারি, এমন কোনো অপশন ছিল না। আরো বড় একটা কথা হচ্ছে যে একটু যদি মানে নিজের লাইফের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি, যে আমার মনে আছে ক্লাস 9 একজন আঙ্কেল আমাকে যখন জিজ্ঞাসা করছিল যে তুমি কি করতে চাও, মানে একদম ক্লোজ মানে প্রতিবেশীর মতো, তো ওনাকে যখন মনে সূক্ষ্ম মনে বা সরল মনে বলছিলাম যে না আমি আসলে বুয়েটে পড়তে চাই, ইঞ্জিনিয়ারিং করতে চাই, তো উনি অনেক খেলা মানে উড়াই দিচ্ছে যে তুমি তো মাদ্রাসায় পড়বা, তুমি হুজুর হবা, হুজুর হলে তোমার মর্যাদা এমনি বেশি, তুমি ইঞ্জিনিয়ারিং কেন পড়বা, তোমার তো ওই সক্ষমতা নাই, মানে ডিরেক্টলি এটা আসলে যারা ফেস করছে তারা বলতে পারবে, ডিরেক্টলি বলে দিছে। আমার এখনো ওই সিনারিওটা মনে পড়ে, আমার এখনো অপমান বা ওই কথাগুলো মনে পড়ে যে না আমাকে এভাবে বলা হয়েছিল। তো ওই জায়গা থেকে আসলে একটা রাগ বা একটা জেদ চলে আসছিল যে না আমারে পাইতে হবে, আমারে এটা পাইতে হবে, যদিও জিনিসটা উচিত না, এটা আসলে অসুস্থ একটা প্রতিযোগিতা, বাট তখন ওই জিনিসটা আমার মাথার মধ্যে একটা মানে চড়াও হয়েছিল। যেমন এইচএসসিতে ভাই যেটা বলো যে পড়া কেমনে কভার করতে পারতাম, এমনও দিন গেছে যে মানে 3টা পর্যন্ত পড়ছি, এরপর ফজরের সময় উঠছি, উঠে আবার ক্লাসে গেছি গা, মানে পুরো এক সপ্তাহের মধ্যে হয়তো হাইস্ট আমি প্রতিদিন 2-3 ঘন্টা করে ঘুমাইছি, এমন একটা পাগলামিও ছিল যে না পড়তে হবে, পড়া শেষ করতে হবে, যে করে চান্স পাইতে হবে, এটা একটা মানে পাগলামো ছিল আর কি। তো এই ওভারঅল মানে মাদ্রাসা সেক্টর থেকে ইঞ্জিনিয়ারিং আসা বা জেনারেল লাইনে আসা বাংলাদেশে এখন একটা প্রতিবন্ধকতা, কারণ আশেপাশে তুমি এরকম মানুষ পাবা না, আশেপাশে একটা এনভায়রনমেন্ট পাবা না। যেমন এনডিসিতে গেলে ভাই তো এনডিসিতে বসে ভাই বলতে পারবে, এনডিসি তো ওইরকম একটা ফেজই আছে যে সবাই ওইগুলো নিয়ে কথা বলতেছে। ইভেন এনডিসি তো স্টুডেন্টদের বুয়েটের চেয়েও বেশি ফ্যাসিনেশন, তারা বাইরে গিয়ে ভালো পড়াশোনা করবে, তাই না? ওটা তো হচ্ছে যে বাইরে কি বলে যে অন্যান্য ভালো ইউনিভার্সিটি এমআইটি অক্সফোর্ড এগুলোতে পড়ারও ওদের অ্যাম্বিশন অনেক বেশি। তো ওইগুলো থেকে আসলে আমি মানে বলা যায় যে কোনো রকম ওইরকম সাপোর্ট পাই নাই। আর ফ্যামিলি থেকে আসলে সাপোর্ট দিছে, ফ্যামিলি থেকে সাপোর্ট তখন দিছে যখন তারা বুঝছে যে না আই এম টোটালি কনফিডেন্ট আর আমি পারবো। আমার হচ্ছে যে আপনার দাখিলে যখন চট্টগ্রাম আমাদের আবার ডিভিশনের ভিত্তি দেয় আর কি, ভিত্তিগুলো তো ডিভিশন ভিত্তিক হয়, তো দাখিলে হচ্ছে যে আমি চট্টগ্রাম ডিভিশনে ফার্স্ট হয়েছিলাম ভিত্তিতে।
তো ওইখান থেকে আসলে ফ্যামিলির একটা আরো বেড়ে গেছে যে না ওর দ্বারা পসিবল। ইভেন আমি যখন আপনার মিল্লাতে আসি, মিল্লাতে তখন প্রথম হোস্টেলে উঠি, হোস্টেলে ওঠার পর তো জানেনি ভাই হোস্টেলে তো আসলে যে বাংলাদেশে যে কোনো হোস্টেলই হোক অবস্থা তো খুবই বাজে হবে। তো আমার আব্বু তখন চিন্তা করলো যে না এই হোস্টেলে থেকে আসলে পড়াশোনা করার মতো সিচুয়েশন নাই, বা এক্সেপশনাল কিছু যদি কাউকে করতে হয় তাহলে এই পরিবেশে থাকে আসলে পসিবল না বা একটু টাফ। তো পরে আব্বু হচ্ছে যে আমার আম্মুকে আমার কাছে পাঠিয়ে দেয় এই যে টঙ্গীতে, সেখানে আব্বু আমি আর আম্মু মিলে বাসায় ভাড়া থাকতাম প্রায় আপনার কত আমাদের এইচএসসি লাইফ প্লাস অ্যাডমিশন পুরো ফেজটা আমি আম্মুর সাথে ছিলাম, এখন তো বুয়েটের হলে আছি। তো তখন ওই ফেজটার মধ্যে হচ্ছে যে মানে ফ্যামিলি সাপোর্ট দিছে, বাট যখন ফ্যামিলি সাপোর্ট দিছে তখন তারা বুঝছে যে না আমাকে কিছু একটা করতে হবে। আর ওই ফেজে আবার ফ্যামিলির উপর আবার আমার নিজের একটা এক্সপেকটেশন প্রেশার চলে আসছে, কারণ ওনারা আমার উপরে এত বেশি ইনভেস্ট করতেছে, এত বেশি সাপোর্ট দিচ্ছে, আমাকেও পাইতে হবে। সো ওভারঅল একটা ফেজ ছিল যে যেখানে আসলে পরিশ্রম প্লাস আল্লাহর উপর বিশ্বাস, চাওয়া, আশেপাশের মানুষের সাহায্য, আবার কিছু কিছু মানুষ সাহায্য করতো না, অনেক মানুষ বাঁকা চোখে দেখতো, সবকিছু মিলাই আসলে এই জায়গাতে আসা আর কি ওভারঅল। আচ্ছা, খুব ইন্টারেস্টিং লাগলো। সো আমাকে জাস্ট আরেকটা জিনিস বল, যে ধর ক্লাস 7-এ থাকতে তুই বুঝলি যে আসলে তোর বুয়েটে চান্স পাইতে হবে বা ত্রিপলিতে পড়তে হবে বা এমন কিছু একটা। তো এই 7 থেকে প্লাস হচ্ছে তুই একদম লাস্ট যে ডিসিশনটা নিলি, সাপোজ হচ্ছে এইচএসসির আগে, সো এর মাঝামাঝি সময় কি কারোর সাথে কোনো মানে কাউকে জিজ্ঞেস করছিলি যে বুয়েটে পড়লে ফিউচার কেমন হবে, কিংবা এটা নিয়ে কোনো ধারণা ছিল কি? ফিউচার নিয়ে আসলে ধারণা বলতে কি, আমার টার্গেট ছিল প্রথমে ধরেন আপনার রোবোটিক্স নিয়ে কাজ করা, বা আমার ওই রকম মানে কি করব ফিউচার প্ল্যান ওই রকম আসলে ছিল না এটা অনেস্টলি। বাট অনলাইনে আসলে দেখতাম, অনলাইনে যে আমি ফার্স্টলি আপনার বলি তখন বুয়েটের আমি যদি বলি আনাস ভাইয়ের একটা একদম শুরুর দিকের একটা ভিডিও ছিল, একদম শুরুতে, এটা মনে হচ্ছে যে ভাই চান্স পাওয়ার পর এখন হালকেনস্টাইন ওপেনও করে নাই, তখন ওইখানে ভাইয়ের বুয়েট নিয়ে অনেক কিছু বলছিল। প্লাস হচ্ছে যে চমক ভাইয়ের কিছু ভিডিও দেখতাম, তো হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং তো আসলে তখনও ওইরকম ভাবে বোঝা সম্ভব ছিল না যে আমি আসলে ক্যারিয়ার গোল কি করবো, বা তখন এখন যেমন সবাই ক্যারিয়ার গাইডলাইন দিচ্ছে, সবকিছু রিসোর্স অ্যাভেলেবল, তখন এতটা রিসোর্স অ্যাভেলেবল ছিল না। বাট ইচ্ছা ছিল যে না ইঞ্জিনিয়ার হবো, কিছু একটা বানাবো, নতুন কিছু একটা তৈরি করবো, নতুন কিছু একটা নিয়ে কাজ করব, এটা থেকে আসলে আশা আর কি। আরো বড় কথা ছিল যে আসলে এক প্রকার জেদ জমে গেছিল, যে আশেপাশের মানুষ বলতেছে যে হবে না। ইভেন আমার ফ্যামিলি থেকেও আমাকে বলা হচ্ছিল তুই ডাক্তার হো, কারণ বাংলাদেশে তো প্রায় 90% ফ্যামিলিতেই চায় যে আমার ছেলে একটা ডাক্তার থাকবে। ইভেন জন্ম হওয়ার পরে বলে যে মেরা পুত্র ডাক্তার বানেগা, মানে ডাক্তারই হইতে হবে, ওর আর কিছু হওয়া যাবে না। ইঞ্জিনিয়ারিং ইচ্ছা ডাক্তারে কিন্তু আপনার ক্রেজ অনেক বেশি। তো ওই জায়গা থেকে আমাকে বাসা থেকেও অনেক এমফাসাইজ করা হয়েছিল যে তুই ডাক্তারি পড়, পুরো ফ্যামিলির আমার ভাই বোন আব্বু আম্মু সবাই ইভেন আমার বড় আপু হচ্ছে যে ডাক্তারের জন্য মানে মেডিকেলের জন্য একদম পটেনশিয়াল ছিল, বাট কোনো কারণে হয়নি। তো ওই একটা মানে কষ্ট বা একটা আক্ষেপ আমার আব্বু মেডিকেলে দিছিলাম, মেডিকেলে কাইন্ড অফ বলতে গেলে টিকছিলাম, মেডিকেলে একটা লাস্টের দিকে একটা মেডিকেল আসছিল, বাট সেটা ডাজন্ট ম্যাটার, কারণ মেডিকেলের প্রতি এত একটা কোনো ফ্যাসিনেশন তো ছিল না, বাট আসছিল মেডিকেলে। এক্স্যাক্টলি, আমি আমার অ্যাডমিশন ফেজে এটাই দেখতাম যে মানুষজন, আমি আগে চিন্তা করতাম যে বাঙালি মা বাপরা চিন্তা করে যে ছেলে হলে হচ্ছে ইঞ্জিনিয়ার হবে, হচ্ছে মেয়ে হলে ডাক্তার হবে। বাট আমি যখন মেডিকেলে চান্স পাইছিলাম তখন ব্যাপারটা বুঝতে পারছিলাম না, আসলে বাঙালিরা চায় যে ডাক্তারই হইতে। হ্যাঁ যাই হোক, সো অনেক স্ট্রাগল করে আসলে আমি আসলে ইঞ্জিনিয়ারিং এ আসছি। আর আরেকটা জিনিস আমি বলে রাখি যে ওর স্টোরিটা যেটা শুনলে আর কি, যে নর্মালি ওর ফিউচার কেমন হবে বা ইঞ্জিনিয়ারিং পড়লে কেমন হবে বা বুয়েটে পড়লে লাইফটা কেমন হবে অত কিছু চিন্তা করে নাই, জাস্ট চিন্তা করছে যে না আসলে বুয়েটে চান্স পাইতে হবে। সো বেশিরভাগের ক্ষেত্রে আমার কাছে এমনই দেখতে পাইছি, যেমন আমার ক্ষেত্রে এমন হয়েছে যে আমি আসলে বুয়েটটা কেমন বা বুয়েটে কখনো আমি আসিও নাই, বুয়েটের আসলে সাবজেক্টগুলো কেমন এটাও জানতাম না। বাট যেটা দেখতাম যে আমি যখন উদ্ভাসে ক্লাস করতাম, উদ্ভাসে দেখতাম যে ভাইয়েরা এসে ক্লাস নেওয়ার ক্ষেত্রে ভাইয়েরা হচ্ছে নিজের অনেক ফ্লেক্স নিত যে আমার লাইফ এমন ওইরকম লাইফ। তারপর হচ্ছে ভাইরা যখন চলে যেত তখন আমি যেটা করতাম সেটা হচ্ছে আমাদের ভাইয়ের নামগুলো সার্চ দিয়ে আসলে ভাইয়ের আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিতাম, এন্ড ভাইয়ের আইডি হচ্ছে স্টক করা শুরু করতাম। যে এটা তো অনেস্ট, এটা তো মানে আমার মনে আছে আমার আইডিতে ক্লাস 9-10 যখন ফেসবুক খুলছি বুয়েটের প্রায় মিনিমাম 20-25 জন বড় ভাই ছিল। ইভেন যখন চান্স পাওয়ার পর হলে আসি দেখি যে অনেক ভাইরা আমার সামনাসামনি দেখতে পাচ্ছে যে ভাই হলে থাকে, ভাইদের সাথে ভাই আপনার সাথে অ্যাড ছিলাম, এটা সবার। ইভেন আপনার এখন যে 25-এর এক্সাম হলো না, আমি স্ক্রোল করার পর যেদিন রেজাল্ট দিছে স্ক্রোল করার পর দেখি যে 2-3 জন দেখতেছে, আলহামদুলিল্লাহ। আমি জানিও না যে মানে বুয়েটে চান্স পাওয়ার মধ্যে পটেনশিয়াল বা কিছু, বাট আমার ফ্রেন্ড লিস্টে আছে কারণ ওরা আমার রিকোয়েস্ট পাঠিয়ে রাখছে। সেটাই ওগুলো দেখতাম যে আসলে ভাইদের লাইফগুলো খুব পশ লাইফ লিড করতো, এই জায়গায় ট্যুর দিত, ওই জায়গায় ট্যুর দিত, তারপর একওয়ালার সামনে ছবি দিত, তারপর আবার চূড়া ধরে ক্লাস নিয়ে বেড়াইতো, এন্ড ক্লাসের মাঝখানে বলতো যে এত টাকা পাচ্ছে অত টাকা পাচ্ছে। সো এগুলো দেখে খুব ভালো লাগতো। এন্ড ওই আলটিমেটলি ওইটাই যে অনেকে বলে না যে একটা ইয়ে আছে না যে আমি আসলে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বুয়েটে পড়তেছি না, মানে বুয়েটিয়ান হওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং করতেছি আর কি। তো যাই হোক, সো আস্তে আস্তে আমরা আসলে রিয়েলিটি চেক খাওয়া শুরু করলাম যে আসলে বুয়েটিয়ান হওয়া সবকিছু না, মানে আস্তে আস্তে যে মানে কেরিয়ার নিয়ে যে সবারই চিন্তা করতে হয় এই ব্যাপারটা আস্তে আস্তে বোঝা শুরু করলাম। সো এটা আমরা আসলে শাহপুরান থেকে পরে আস্তে আস্তে জানবো। সো এখন আমাকে বল যে পরে এইচএসসি রেজাল্টের জন্য কিভাবে পড়াশোনা করতে হবে? এইচএসসির জন্য আসলে অনেস্টলি বলতে চাই যারা এইচএসসি তে ভালো করতে চাও, এসএসসির বেসিক ভালো থাকতে হবে, এটা প্রথম কথা। ফিজিক্সে তুমি যদি এসএসসির বেসিক তোমার ভালো থাকে দেখবা যে এইচএসসি তোমার জন্য ইজি। কেমিস্ট্রিতে অনেক বেশি প্যারা খায় পোলাপাইন, কেমিস্ট্রিতে তোমার ভালো বেস থাকে এইচএসসিতে তুমি ভালো
সামলাইতে পারবা। আর আমার ক্ষেত্রে তো একটা মানে আমাদের ইয়া ছিল কি, আমি যে মাদ্রাসায় পড়তাম ওইখানে আমাদের ক্লাস করা লাগতো। অনেকে তো আপনার ধরেন যে সরকারি কলেজে ক্লাস না করলো, আমাদের ক্লাস করা লাগতো, অ্যাটেন্ডেন্স দেওয়া লাগতো। তো সকাল 7টা থেকে প্রায় 12টা পর্যন্ত বা দুপুর পর্যন্ত ক্লাসই করা লাগতো। তো এরপর হচ্ছে যে আর টিউশন করার টাইম পেতাম না, অনেস্টলি টিউশন করার কোনো টাইমে পেতাম না। তো তখন আসলে আমাদের এই যেটা বললাম যে অন্যরকম পাঠশালা, যেহেতু আপনার ফ্রি ক্লাস, অল্প সময়ের মধ্যে ক্লাস পাওয়া যায়, এটা তো আসলে বাংলাদেশের এখন জিজ্ঞেস করলে 80% স্টুডেন্ট বলবে যে না আমি অন্যরকম পাঠশালা ক্লাস করছি, করেনি যেমন খুব কম মানুষ আছে। মানে এখন সামনের ব্যাচগুলো হয়তো কম করছে, বাট আমার 22-এর আগের সবাই মোটামুটি। আমার ক্ষেত্রে ছিল যে আপনার অন্যরকম পাঠশালার ক্লাসগুলো করবো, দেন নিজে ম্যাথ সলভ করতে পারবো। এখন আমি পারতাম ম্যাথ সলভ করতে পারতাম, ভাইদের ক্লাস করার পরে যখন ম্যাথের বইটা খুলতাম দেখতাম যে একটা চ্যাপ্টারের ম্যাথ আমি 80-70% নিজে করতে পারতাম। ইভেন কেতাবুদ্দিন স্যারের বই আমার মনে আছে আমি এইচএসসি তে নিজে সলভ করছি, প্রায় 80% আমি নিজে সলভ করছি, বাকিগুলো কোনো জায়গা থেকে আমি সাহায্য নিছি বা কিছু করছি। তো ওই সলভিং ক্যাপাবিলিটি থাকার কারণে দেখা গেছে যে অল্প সময় পড়া বেশি হয়ে গেছে। ধরেন ঘন্টার পর ঘন্টা কারো ক্লাস করা বা টিউশনও দৌড়াদৌড়ি করাচ্ছে, দেখতাম যে অনলাইন একটা জিনিস টপিক বুঝতেছি না, টপিক দেখতাম, ম্যাথ সলভ করতাম, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক দেখতাম যে হ্যাঁ এটা কভার হয়ে গেছে। আবার যেহেতু এইচএসসি লাইফ থেকে কোশ্চেন ব্যাংক এইচএসসি ল্যাব থেকে, হ্যাঁ কোশ্চেন ব্যাংক আপনার হচ্ছে যে এইচএসসি ল্যাব থেকে আপনার এই যে আগে সিলেবাস, ও আচ্ছা এখানে একটা কাহিনী আছে। এইটা তোকে কে বলছিল যে কোশ্চেন আগে এটা আসলে অনেস্টলি কেউ বলে না, ওই যে বললাম ক্রেজ, পাগলামি একটা থাকতে হবে। আর হচ্ছে যে পাগলামি থাকা লাগবে, বুঝে যাচ্ছে খুব আতেল মানুষ ছিল। পাগলামি থাকতে হবে, কারণ ওই ফেজ থেকে যখন আসছে না পাগলামি থাকতে হবে। ইভেন যখন পরিবেশ আরো যেমন এনডিসি পোলাবেন তো আরো, আপনি কি করেন আপনি তো আরো আমি জানি না। টু বি অনেস্ট এটাই যে মানে মানুষজন বলেন না যে আরো অত পড়তে হয় না, অত পড়তে হয় না, এটা অনেক বড় আতেল মানুষজন নিয়ে বইতে পায়, এটা অনেক বড় ভুল, পড়া লাগে, এটা মিথ্যা কথা। এটা এক্সেপশন থাকতে পারে, বাট নরমালি যারা আতেল, যারা একদম সামনের দিকে স্টুডেন্ট ছিল তারাই নরমালি বইটা চান্স পায়। হ্যাঁ ইভেনচুয়ালি মানে খুব কমই এক্সেপশন আছে যে আপনার কম পড়ে বা হচ্ছে যে ভাগ্যের কারণে চলে আসছে বইটা, এটা হয় না। কারণ এতজন স্টুডেন্ট পরীক্ষা দেওয়ার পর আসলে ভাগ্য হচ্ছে আসলে পোলাপাইনের হার্ড ওয়ার্কটাই বেশি কাজ করে। তো যেটা বলতেছিলাম যে আপনার ওই যে প্রবলেমগুলো নিজে সলভ করতে পারার একটা যে ক্রেজ, আরেকটা জিনিস বা যেটা আমাকে অনেক ভালো এফোর্ট বা কাজে দিছে সেটা হচ্ছে এইচএসসির আগে আমাদের এসএসসির পরে যে মাঝখানে টাইমটা থাকে, ইভেন করোনার সময়, আমাদের তো করোনার কারণে অনেক লেন্দি হয়েছিল দাখিল পরীক্ষাটা, এসএসসি পরীক্ষা লেন্দি হয়েছিল। আমি ওই দাখিলের আগে হচ্ছে ক্যালকুলাস শেষ করে ফেলছিলাম, দাখিল দেওয়ার আগে ক্যালকুলাসের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের যে বেসিক জিনিসপাতিগুলো এগুলো শেষ করে ফেলছিলাম, যার জন্য যখন ইন্টারমিডিয়েটে উঠছি ফিজিক্স নিজে পড়তে যাওয়ার কোনো প্যারাই হইতো না, কারণ আমি তো জানি যে সূত্র ডেরিভেশন করতে আসবে। হ্যাঁ আমি জানতাম যে আপনার ধরেন জড়তার ভ্রামকটা আপনার এখানে ইন্টিগ্রেশন করে আমার পুরো জিনিসটাকে ইন্টিগ্রেট করলে আমি পুরো একটা কঠিন বস্তু ইয়া পাইয়া যেতেছি। তো আমার জন্য আগে পড়াশোনা শুরু আমার ক্যালকুলাস, হ্যাঁ ক্যালকুলাস, এটার একটা বড় রিজন ছিল আমার বাসায় বই ছিল, আমার ক্যালকুলাস পড়ার জন্য তো ত্রিকোণমিতি লাগতো। হ্যাঁ ত্রিকোণমিতি আপনার ক্যালকুলাসের যে লিমিটটা পড়ে ফেলছি আগে, ত্রিকোণমিতিও আগে পড়ছি, এক্স আর গেছে তখন আপনার ত্রিকোণমিতি পড়ে ফেলছিলাম, সূত্রগুলো দেখে ফেলছিলাম। আর হচ্ছে যে তখন আমার একটা ভালো ইয়া ছিল যে সাপোর্ট ছিল যে আমার বাসায় বই ছিল, ইন্টারমিডিয়েট প্রচুর বই ছিল, একটা মানে ইন্টারমিডিয়েটের বইগুলো পড়ার মতো ওইটা যেন আমার কাছে গল্পের বই মনে হইতো, যে আমার মনে হচ্ছে নতুন কিছু দেখি, অন্তরীকরণ, যোগজীকরণ, নামগুলো কি ফ্যাসিনেটিং শোনাইতেছে, কি কে জানি আছে। তো ঘাটাঘাটি করতে করতে ওই যে অন্যরকম পাঠশালার ক্লাস প্লাস ওইখানে আমার কিছু স্যারদের কাছেও মাঝে মাঝে যাইতাম, তখন তো অফলাইন ছিল, যাইতাম ওদের কাছে যাই কোর্স শেষ করতাম। সব থেকে বড় জিনিসটা যেটা ছিল যে আমার ওই যে একটা পাগলামো যে জানবো প্লাস শেষ করতে হবে, ভালো করতে হবে, ওই দুটোর কম্বিনেশনে দেখা গেছে যে অনেক কিছু শেষ হয়ে গেছে। আমার মনে আছে আমি রাস্তায় হাঁটতেছি, আমি ক্যালকুলাস কেমনে কেমনে প্রয়োগ হয়, কিভাবে আমি ক্যালকুলাস কেন ইউজ করতেছি, আমি নিজের মতো করে অনেক স্টেটমেন্ট বানাইতেছি। আবার আমি ধরেন কোন একটা টপিক পড়তেছি না, কেমিস্ট্রি একটা টপিক সংকরণ পড়তেছি, পড়ার পরে ধরেন আমার রুমে কেউ নাই, আমি ভাবতেছি যে আমি কাউকে বুঝাইতেছি, এটা করে করে দেখা যায় যে আমি মানে মনে হচ্ছে যে আমি কাউকে পড়াইতেছি, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আমার মাইন্ডের মধ্যে পড়াটাও খুব সুন্দরভাবে গোছায় যাচ্ছে। যার জন্য দেখা গেছে যে আমি যখন অনার্স থেকে মানে যখন বইটা চান্স পাওয়ার পরে, যখন বইটা যেদিন চান্স পাইছি এর 3-4 দিন পরে আমি টিউশনে ঢুকে গেছি। ইভেন টিউশনে ঢুকার পরে দেখতে পাচ্ছি যে আমার এত কথা আটকায় না, আমি হচ্ছে পড়াইতে পারতেছি, আমি টপিকগুলোকে বুঝাইতে পারতেছি, সিকুয়েন্সিয়ালি বুঝাইতে পারতেছি। তো এটা একটা ভালো দিক ছিল, মানে মধ্যে কথা নিজে পড়ছি। আমার একটা মানে এইচএসসি স্টুডেন্টদের যে একটা থাকে যে না আমি সবকিছু কেউ পড়াই দিবে, কেউ শেষ করাই দিবে, এই মেন্টালিটি থাকলে আসলে এইচএসসি ভালো করা পসিবল, অনেক ক্ষেত্রে অ্যাডমিশনও ভালো করা পসিবল, বাট ব্রড কেসে একদম টপ লেভেলে ভালো করতে হলে এটা কখনোই তোমাকে সাহায্য করবে না। তোমাকে নিজেকে এফোর্ট দিতে হবে, নিজেকে এফোর্ট দিয়ে নিজে বুঝা, নিজে আসলে পারতেছি কিনা। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে তুমি ভালো করার কাছে পড়লা, ধরো জিবরান ভাইয়ের কাছে পড়লা, তুমি পরীক্ষা তো জিবরান ভাই দিবে না, পরীক্ষা তো দিবে তুমি যদি না পারো, তুমি যদি প্রপারলি জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে না পারো সময়ের মধ্যে, লাভ নেই। আর একটা জিনিস হচ্ছে যে আমার প্র্যাকটিসের ক্ষেত্রে যেটা করতাম আপনার বুয়েটের জন্য, আমার মনে আছে আমি এইচএসসিতে কোনো ম্যাথ আমি একটা পুরো ফুল পেজ লাগিয়ে সলভ করতাম না, একটা পেজের মধ্যে মিনিমাম 10-12টা ম্যাথ করতাম। ইভেন ইন্টিগ্রেশনের ম্যাথগুলো আমি হচ্ছে যে ছোট ছোট করে লাইন স্কিপ করে প্র্যাকটিস করতাম, আমার বাসায় এখনো খাতা আছে। তো ওইটা একটা আমাকে অনেক বড় হেল্প দিছে। এটা আনার একটা রিজন ছিল যে আমি এনডিসিতে কিন্তু চান্স পেয়েছিলাম, আমি এনডিসিতে রিটেনে চান্স পেয়েছিলাম, বাট আমি ভাইবা দেই নাই। তখন আমার একটা টার্গেট ছিল যে আমি মাদ্রাসায় পড়া, আমাদের সময় রিটেনার ভাইবে দুইটাই হয়েছিল, আমরা 2021 সালে 22 শুরুতে 21 আর কি। হ্যাঁ, তো আমার ইয়ে ছিল যে আমি মাদ্রাসায় পড়বো, আসলে কলেজে যাওয়ার আসলে ইচ্ছা ছিল না। তখন একটা আধ্যাত্মিকতা কাজ করছে যে না মাদ্রাসায় পড়ে আরো কিছু জিনিস জানি, ধর্ম নিয়ে, কোরআন হাদিস আরো কিছু জিনিস নিয়ে জানি, তারপর হচ্ছে যে যদি আল্লাহ আমাকে সেই সক্ষমতা দেয়, আমি যদি সেই চেষ্টা করি আমি যাইতে পারবো। মানে আমাকে অনেক মানুষ বলছে
তুমি যদি ভালো করতে চাও তাহলে কলেজে যাও, তুমি যদি আসলে জেনারেল লাইনে কিছু করতে চাও, বুয়েটে পড়তে চাও, মেডিকেলে পড়তে চাও, মাদ্রাসা ছাড়ো, কলেজে যাও। তো তখন ওই জিনিসগুলো আবার আমাকে একটা মানে মানে কাইন্ড অফ চ্যালেঞ্জ করার মতো হয়ে গেল না, যে তুমি পারবা না, তুমি মাদ্রাসা থেকে পারবা না। তখন একটা রাগ জমে গেছে যে না, পারতেই হবে। অনেক মানুষ এমনি বলছে আমাকে, যারা শুভাকাঙ্ক্ষী ছিল আমার। তো তখন থেকে একটা মানে চলে আসছে। তো এনডিসিতে তো তখন পড়া হয়নি। তো আমি বলবো না যে এনডিসি আসলে খারাপ না ভালো, এনডিসি আসলে সবাই জানে যে এনডিসি টপ নচ বাংলাদেশের কলেজ হিসেবে। তো এনডিসির একটা কাজ হয় যে ভাইরা যে কুইজ দেন আপনারা, হ্যাঁ উইকে 2টা কুইজ। ওই কুইজটার কারণে কিন্তু স্টুডেন্টরা আসলে অ্যাডমিশন ফেজে গেলে তাদের কোনো ভয়ই কাজ করে না। তারা আসলে মনে হয় যে না এতদিন একটা পুকুরে প্রতিদিন সাঁতারের প্র্যাকটিস করে আসছে, এখন ওরা একটা কম্পিটিশনে নামতেছে, তো ওরা তো অবশ্যই ভালো করবে। তো আমি চিন্তা করতাম যে আমার যেহেতু এই কুইজ দেওয়ার কোনো সুযোগ নাই, আমি নিজেকে সেই ফেজে নিয়ে যাই। আমি নিজে ওইভাবে ফেজে নিয়ে যাই যে 3 মিনিটের মধ্যে ম্যাথটা সলভ করতে পারি কিনা, অল্প জায়গার মধ্যে সলভ করতে পারি কিনা। সামনে সবসময় একটা ঘড়ি থাকতো যে ম্যাথগুলো আমি অল্প টাইমের মধ্যে সলভ করতে পারি কিনা, আর ওই যে ছোট জায়গার মধ্যে শেষ করা যায় কিনা। এটা নিজের মধ্যে থেকে নিজে একটা চলে আসছে যে না, করতে হবে। কন্টিনিউয়াস প্র্যাকটিসটাই ওইভাবে করতাম, যার কারণে দেখা গেছে যখন উদ্বাসে প্রথম আপনার উইকলিগুলো দেওয়া শুরু করি, যে আমার কাছে কোনো প্রবলেম হয় না। বাট অন্যান্য অনেক কলেজ থেকে বা ঢাকার বাইরে থেকে যারা আসছে, আমি তো ফার্মগেট কোচিং করছিলাম, অনেক বাইরের স্টুডেন্ট ছিল, তো অনেককে দেখতাম যে তারা আসলে শেষ করতে পারতো না, ওরা মানে নার্ভাস হয়ে যেত। বাট আমার ক্ষেত্রে এই জিনিসটা কাজ করতো না। আমি দেখতাম যে না, আমি শেষ করে আসতে পারতাম, বাট ক্যালকুলেশন মিস্টেক বা অনেক হাবিজাবি জিনিসপত্র এগুলো তো থাকবেই। তো এই হচ্ছে ওভারঅল জার্নিটা আর কি, যে কাইন্ড অফ বলা যায় যে খুঁজে বের করা জিনিসপাতিগুলো, প্লাস অলিম্পিয়াড বা কম্পিটিশন করার জন্য স্টুডেন্ট পাওয়া, এইরকম মানে চলতে থাকে আর কি নিজের সাথে নিজের। ধর এইচএসসি লাইফে থাকতে তুই মোটামুটি আসলে বুয়েটের জন্য ভালোই পাগল ছিলে, বুয়েটের জন্য ভালো করে পড়াশোনা করতেছিলে। এখন তোর ফ্রেন্ড সার্কেলের মাঝখানে এমন কেউ ছিল কি যার সাথে তুই যোগাযোগ করতি না, কেমন ছিল যে না আসলে আমি পড়বো কিন্তু বলবো না? এটা আসলে না এমন না। আমি আপনার বলি, আমি মিলাতে যখন গেছিলাম, মিলাতে একটা ইন্টারেস্টিং কাহিনী হচ্ছে। মিলাতে আপনার মানে ফার্স্ট সেমিস্টারে কেউ আসলে আপনার মানে পাস করারই টাফ হয়ে যায়। ওদের এক্সাম সিস্টেম প্লাস ওই যে ডিস্টেন্স করে বসানো, একটা বেঞ্চে একজন, একটা বেঞ্চের সাথে আরেকটা বেঞ্চের মাঝখানে অনেক ফাঁকা, তো পোলাপাইন বেশিরভাগ এটা 80 থেকে 90% স্টুডেন্ট ফেইলই করে। বাট ওই জায়গায় আমি ফার্স্ট টাইম ফর দ্য মানে মিলাত হিস্ট্রিও তো ফার্স্ট, যে আপনার ইন্টার ফার্স্ট ইয়ারের যেই পরীক্ষা সেমিস্টার, ওইটার মধ্যে আমি A+ পাইছিলাম। তো ওইটা পাওয়ার পরে আসলে যখন স্যাররা প্লাস স্টুডেন্টরা সবাই অন্যরকম একটা ইয়েতে চলে গেছে যে না, এই তো একটা গটেড লেভেলের স্টুডেন্ট, সব স্যারদের নাম আমার, সব স্যারদের মুখে আমার নাম থাকতো। ইভেন অনেক স্টুডেন্টকে আমি চিনতাম না, বাট ওরা আমাকে চিনতো, কারণ ওই যে রেজাল্ট ভালো হওয়ার কারণে ওরা সবাই জানতো যে না, একটা স্টুডেন্ট আছে এমন। ইভেন স্যাররা তখন থেকে আমাকে বলতো যে বুয়েটে কেউ চান্স না পাইলেও ও চান্স পাবে। এটা একটা মানে একটা স্যারদের কাছ থেকে একটা অ্যাপ্রিসিয়েশন পাইতাম। তো তখন দেখা গেছে আসলে ওই মিল্লাতে আসলে আমি ওই রকম ভাবে কাউকে পাই নাই যে ধরেন আমাকে আমার মতো করে আইসা বা আমার সাথে কম্পিট করে আমাকে বোঝাবে যে না, তুমি এটা পারো না, বা আমার ক্যাপাবিলিটি বুঝাতে পারবে। তো দেখা গেছে ওইখানে কাইন্ড অফ আমি সুপ্রিম একটা পর্যায়ে ছিলাম। সবাই ভাবতো যে না, ইভেন আমার তো মাদ্রাসা বোর্ডে ফার্স্ট ছিলাম আমি, তো ওইটা আসলে সবাই যে আলিমে মানে আমাদের নরমালি এইচএসসি যেটাকে বলি আর কি, এইচএসসি তে সে ফার্স্ট আলিমে পুরো মাদ্রাসা বোর্ডে ফার্স্ট ছিলাম। আবার আপনার পিসিএম এ ছিল আমার প্রায় 99.8%, এরকম কাইন্ড অফ মার্ক ছিল আর কি। ম্যাথে 200, কেমিস্ট্রিতে 198, এরকম করে মার্ক ছিল। তো ওইরকম একটা পর্যায়ে থাকার কারণে কেউ আসলে ওইরকম ভাবে ফাইট দেওয়ার মতো থাকতো না। বাট আমি ট্রাই করতাম ফাইট নেওয়ার জন্য, যার জন্য যে আপনার অলিম্পিয়াড দেয়া, এই বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয়া, তারপর বিভিন্ন জায়গায় পটেনশিয়াল এক্সামগুলো দেয়া, তো দিতাম সব জায়গায় দেওয়ার পরে। বাট ওইরকম আসলে সাপোর্ট পাইতাম না, বরঞ্চ স্টুডেন্টরা ওদেরকে প্রয়োজন। আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম তখন থেকে আমি ওদেরকে বুঝাই দিতাম, কোনো একটা টপিক ওরা না বুঝলে আমাকে বলতো যে সাপোরান একটু দেখাই দাও, ওদেরকে আমি বুঝাই দিতাম। ইভেনচুয়ালি ওরা বলতো যে ভাই স্যার থেকে তো তুমি ভালো বুঝাতে পারতেছো। ইভেন আমার একটা পেজও ছিল আপনার, তখন একদম শুরুতে খুলছিলাম, বিউটি অফ সায়েন্স। ওইখানে আমি প্রথম ক্যালকুলাসের যে ধারণা নিয়ে আমার ইন্টারমিডিয়েট মানে 2023 সালের শুরুতে একটা নিয়ে বানাইছিলাম। সবাই তখন আরো পঞ্চমুখ যে এত সুন্দর ভালো বুঝাইতেছে, কোনো টিচারও তো এত ভালো বুঝায় না। তো তখন থেকে একটা মানে চলে আসে যে না, আশেপাশে তেমন কেউ ছিল না। বাট তখন নিজের চেষ্টা করতাম আর কি, নিজেই অনলাইনে যেহেতু ঘাটাঘাটি করতাম ওইখানে। আচ্ছা, তো তুই মাদ্রাসা বোর্ডের স্টুডেন্ট সংখ্যা কেমন? মাদ্রাসা বোর্ডে প্রায় আছে আপনার এইচএসসি তে প্রায় 5-6 লাখের মতো থাকবে। 5-6 লাখের মাঝখানে যদি ফার্স্ট ছিলি নাকি? হ্যাঁ, মানে এইচএসসি পুরো মাদ্রাসা, বাংলাদেশ মাদ্রাসা বোর্ডে আমি জানি না টোটাল কত, বাট এরকম থাকার কথা আর কি। মানে পুরো একটা বোর্ডে মানে পুরো দেশে যা থাকা উচিত আর কি মাদ্রাসা স্টুডেন্টের। আচ্ছা, ওই এক্সাক্ট নাম্বারটা আসলে আমিও জানি না। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে তাহলে ওই তোর যে মাদ্রাসা থেকে কয়জন বুয়েটে চান্স পাইছিল? আচ্ছা, আমাদের সময় হচ্ছে যে আমাদের আগে 2020 সালে মানে ভাইদের ব্যাচের সময় একজন ভাই চান্স পাইছিল, রেজা ভাই, আমাদের ত্রিপুলি একজন। হ্যাঁ, একজন। তো এরপরে মাঝখানে মাদ্রাসা থেকে, হ্যাঁ আমাদের মাদ্রাসা থেকে, এরপরে মাঝখানে হচ্ছে 2 বছর মিল্লাত থেকে কেউ চান্স পায়নি। তো এটা একটা ব্যাকল্যাশ ছিল, যে আমার জন্য একটা মানে বলা যায় যে মানে সাহস পাচ্ছিলাম না যে কেউ তো পাচ্ছে না, আমি কি আদৌ পাবো। এটা একটা বড় একটা ব্যাকল্যাশ ছিল আমার জন্য, কিন্তু তারপরও চালাই গেছি। আর হচ্ছে যে আমার সময় আবার ওই যে যাত্রাবাড়ি একটা শাখা আছে মিল্লাতে, হ্যাঁ তামিলনাড়ুর যাত্রাবাড়ি শাখা, ওইখান থেকে একজন পাইছে সিভিল ইঞ্জিনিয়ারিং একজন পাইছিল, আর আমি। তো এরপর আবার আলহামদুলিল্লাহ গত 2 বছর 24-এর সময় আমাদের মাদ্রাসা থেকে 3 জন বুয়েটে চান্স পাইছে। এবারও মনে আমাদের মাদ্রাসা থেকে 3 জন চান্স পাইছে 25-এ। সো আমার আগে আবার ওই 2 বছর না পাওয়ার কারণে একটা খরা চলে আসছিল, আপনার করোনার পর একটা খরা চলে আসছিল। স্যাররা তখন একটা টেনশনে পড়ে গেছে যে কেউ চান্স পাইতেছে না বুয়েটে, একটা বাংলাদেশের এত স্বনামধন্য একটা মাদ্রাসা, যে মাদ্রাসা থেকে প্রতি বছর আপনার বোর্ডে ফার্স্ট হওয়া প্লাস অনেক বেশি বৃত্তি, ইভেন যে বৃত্তিগুলো দেয় ঢাকা ডিভিশনের বৃত্তি, এর মধ্যে প্রায় 80% আমাদের মাদ্রাসা পায়।
তামিল লিখাই থাকে সিরিয়ালে। তো ওই জায়গা থেকে বইটা চান্স পাচ্ছে না, মেডিকেলও মানে মোটামুটি 10-15 জন 20 জন থাকতেছে। তো এটা সাদা একটা কনসার্নিং বিষয় ছিল, আমারও একটা টেনশনের একটা জায়গা ছিল। বাট তারপরেও আসলে এট দ্য এন্ড অফ দ্য ডে মানে আল্লাহ তো আমার রিজিকে লিখে রাখছেন, আমিও চেষ্টা করছি, পেলে পাইছি আর কি। এই তো সো মোটামুটি আসলে আমরা আমাদের পডকাস্ট বা ভিডিও যাই বলো না কেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। সো মোটামুটি ওর অ্যাডমিশন জানি সম্পর্কে আমরা জানছি, ও কীভাবে পড়াশোনা করতো, মাদ্রাসা থেকে কীভাবে স্ট্রাগল ছিল ওটা মোটামুটি জানছি। সো এখান থেকে বুঝতে পারলাম যে আসলে আমি একজন রিয়েল আতেলের সাথে বসে আছি। প্লাস হচ্ছে একদম আসলে মানে ওর মানে পড়াশোনার যে জিনিসটা, এটা আসলে আমি নিজেও এরকমভাবে পড়াশোনা করতাম না, ওই নর্মালি পড়তাম আর কি। সো মানে না যাই হোক। সো এইবার আমি একদম যেটা বলবো সেটা হচ্ছে, ধর এখন তো বুয়েটে পড়াশোনা করতেছো, এখন আমি বুয়েটের লাইফ সম্পর্কে জানতে চাই। আচ্ছা, বুয়েটের লাইফ হচ্ছে কি কি রিয়েলিটি চেক খাইছো যে একদম পাগল তো ছিলি? হ্যাঁ, এরপরে কি রিয়েলিটি চেক হচ্ছে যে প্রথমত মানে আমরা যেটা ভাবি যে আসলে মুখস্থ বিদ্যা যাদের ভালো লাগে না তারা আসলে ইঞ্জিনিয়ারিং এ আসে, এটা সবথেকে বড় ব্যাকলেশ। এটা সবথেকে বড় রিয়েলিটি চেক যে আসলে মুখস্থ বিদ্যার কোনো প্রয়োজন নেই, ইঞ্জিনিয়ারিং এ মুখস্থ বিদ্যা লাগে। কারণ হচ্ছে জিনিসটা এমন না যে মুখস্থ বিদ্যা ছাড়া তুমি পার পাবা, বাট সময়টা খুব কম। ধরো তোমার কাছে একটা থিওরি একটা তোমার পরীক্ষা আসতেছে, এটা জাস্ট প্রতিপাদনটা তোমার লাগবে। এখন তুমি এটার পিছনে যদি 2-3 সপ্তাহ সময় দাও, ভালো করে ঘাটাঘাটি করো, নিজে পড়ো, তাহলে এটার পিছনের একদম পুরো হিস্ট্রি তুমি জানবা, বুঝতে পারবা। কিন্তু ওই সময়টা তোমার কাছে নাই, কারণ আমরা এইচএসসি তে যে সিলেবাসটা আসলে 2 বছর ধরে পড়ি, দেখা যায় আমাদের এক টার্মে এই সিলেবাস এর চেয়েও বেশি। একজন স্যার এক কোর্সে 2-3টা রাইটারের বই পড়াইতে বলে, প্লাস হচ্ছে ল্যাব অ্যাসেসমেন্ট, সিটি, এগুলো তো থাকতেছে। মানে সেমিস্টার জুড়ে তুমি পড়ার সুযোগটা পাবা না। আরো অনার বিএসসি তে ওঠার পর আসলে আমাদের মধ্যে একটা চলে আসছে যে আসলে পড়াশোনা, কারণ আমরা তো এখন বাংলাদেশের মানে বলা যায় ক্রিম স্টুডেন্টের মধ্যে আছে, তখন আমাদের মধ্যে একটা চলে আসে যে আমরা এখন পড়াশোনা কেন করব। যদি জিনিসটা ঠিক না, এটা রাখা উচিত, কারণ পড়াশোনা আসলে শেষ কোথাও নাই পড়াশোনার। তো ওইখান থেকে আসলে বুয়েট লাইফটা একটু টাফ যদি নিজে না পড়লে। আর ভাই তো আপনি সবচেয়ে ভালো বলতে পারবেন, কারণ হচ্ছে যে আমি তো বলতে পারবো, বাট এখন বিএসসির একদম লাস্ট ইয়ারে মানে লাস্ট সেমিস্টার, আপনার তো আর এই কিছুদিন পরে বের হয়ে যাবেন, আপনি ভালো বলতে পারেন। বাট আমার একদম আমি যেহেতু শুরুতে আছি, আমি শুরুতে বলতে পারি যে আসলে রিয়েলিটি চেকটা খুব বেশি হয় এই কারণে যে আমরা ভাবি যে আসলে স্যাররা অনেক কিছু পড়াই দিবে, বাট এটা ঠিক না, নিজেকে পড়তে হবে। আরেকটা বড় কথা হচ্ছে যে আমরা অনেকেই 3 Idiots ছবিটা দেখে আসলে ইন্সপায়ার্ড হই যে আমরা ইঞ্জিনিয়ারিং করবো, মানে র্যাঞ্চোর মতো বা আমির খানের মতো হচ্ছে যে অল ইজ ওয়েল বলবো আর সব জায়গায় ফার্স্ট হয়ে যাবো, কিছু পড়াশোনা নাই। কারণ ওইখানে তো পড়াশোনা দেখাই নাই তেমন, ওইখানে জাস্ট দেখাইছে যে ও অনেক বেশি পাগল ছিল, অনেক বেশি ফ্যান্টাসাইজ ছিল সবকিছুর জন্য, মেশিনের প্রতি তার একটা অন্যরকম আকর্ষণ ছিল, যার কারণে সে ভালো করছে। বাট বাস্তব জগতে এটা না। আমাদের থিওরিটিক্যাল পড়াশোনার ক্ষেত্রে তুমি যদি না পড়ো, স্যারদের লেকচার নোট ফলো না করো, প্লাস ল্যাব, সিটি, অ্যাসাইনমেন্ট এগুলো যদি ভালো করে না দাও, মারা। এক্স্যাক্টলি, আসলে রিয়েলিটি চেক গুলো আসলে আস্তে আস্তে খাওয়া। মানে আসলে বললাম না যে ও তো এখন কোন টার্মে আছে, আমি আপনারা 2-1 এর কি 2-1 এ আছে, মানে সেকেন্ড ইয়ারে ফার্স্ট টার্মে আছে আর কি। সো যত টার্ম যাবে না তত রিয়েলিটি চেক খাইতে থাকবে, বুঝছো? যেমন এখন আমি যে টার্মে আছি, আমি একদম ফাইনাল টার্মে আছি। তো ফাইনাল টার্মে এখন আমি রিয়েলিটি চেক খাচ্ছি যে আসলে আমাদেরকে জব নিয়ে চিন্তা করতে হবে, পড়াশোনার পরে কি করতে হবে। এটা আসলে জাস্ট বুয়েটিয়ানরা জাস্ট তুমি বের হবা, তোমাকে জাস্ট একদম চাকরি ধরাই দেবে এমন না, মানে সব সেম, সবাই আবার সেম রেসের মধ্যে চলে আসছি। সো এইটা রিয়েলিটি চেক। একটা জিনিস হচ্ছে যে বুয়েটের সবথেকে বড় জিনিস আমি যেটা ফিল করি যে বুয়েটের আশেপাশে মানুষজন অনেক ভালো। অনেস্টলি বুয়েটের সিনিয়র থেকে শুরু করে আশেপাশের পরিবেশ অনেক ভালো। এটা আসলে বাংলাদেশের অন্যান্য ভার্সিটি থেকে আমি যদি তুলনা করি, আমি যখন শুরুতে আসছি, কারণ একটা মানুষ যদি আপনার নিজের 20 বছর পর্যন্ত যদি ফ্যামিলির সাথে থাকে, হঠাৎ করে যখন সে ফ্যামিলিকে ছেড়ে আসবে, তার জন্য কিন্তু টাফ, মানায় না। বাট ওই পজিশন আমি নিজে ফেস করছি যে বুয়েটের সিনিয়ররা অনেক বেশি পরিমাণে হেল্পফুল। তারা আসলে এটা আমাকে বুঝতে দেয় না যে আমি একটা নতুন জায়গায় আসছি বা আমাকে অনেক বেশি রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হবে, তাদেরকে সালাম দিতে হবে, তাদের উৎকণ্ঠায় কথা বলতে হবে, বা যেটা আসলে আমাদের বাংলাদেশের অন্যান্য ভার্সিটিগুলোর ক্ষেত্রে আগে ছিল বা এখন অনেক জায়গায় আছে, র্যাগিং কালচার বা অন্যান্য জিনিসগুলো যেগুলো আসলে বলা উচিত না। বাট বুয়েটে এই জিনিসটা খুব সুন্দর। এটার জন্য আমি মনে করি যে আমাকে যদি ফিউচারে কখনো আবারও সুযোগ দেওয়া হয় চয়েস করার জন্য, আমি জাস্ট একটা রিজনের জন্য হলো বুয়েটকে চয়েস করবো, বিকজ ওয়ান্ডারফুল পিপল, আশেপাশের মানুষজন অনেক ভালো, আশেপাশে সাপোর্ট পাওয়া যায়, এটা অনেক ভালো। আর হচ্ছে যে অনেক ধরনের মানুষ আছে, যে পড়তেছে না, সে লাইফের অন্য কোনো ফেজ নিয়ে অনেক বেশি চিন্তা করতেছে, কেউ অনেক বেশি সারাদিন পড়তেছে, কেউ কম পড়তেছে, কেউ বেশি পড়ে ভালো করতেছে না, কেউ কম পড়ে ভালো করতেছে। তো এরকম অনেক বিচিত্র ধরনের স্টুডেন্ট বা বিচিত্র ধরনের মানুষ পাওয়া যায়, এই জন্য আসলে বুয়েট অনেক জোস। আর বইটা থাকলে অনেস্টলি যে অনেক কিছু আসলে সুপ্রিমেসি পাওয়া যায় ফ্যামিলির কাছ থেকে বা দেশের মানুষের কাছ থেকে। আর হচ্ছে টিউশন বা তোমার নিজের চলাফেরা সবকিছুর ক্ষেত্রে একটা পাওয়া যায় আর কি, সুপ্রিমেসি পাওয়া যায়। আর ব্র্যান্ড ভ্যালুর ক্ষেত্রে যদি বলি, আসলে বুয়েট আসলে একটা ব্র্যান্ড। যেমন তুমি যদি বাটা জুতা কিনতে যাও, তুমি বাটা জুতা না দেখেও তুমি জাস্ট ওই প্রাইস ট্যাগ 3000 দেখে হইলেও কিন্তু নিয়ে ফেলবা, কারণ তুমি জানো যে বাটা জুতা ভালো। অথচ এই সেম জুতাই যদি তোমাকে আমি ফুটপাত দোকান থেকে নিতে বলি, তুমি 500 টাকার বেশি একটা টাকাও দিবা না, যদিও সেম জুতাই হয়।
জাস্ট বিকজ ব্র্যান্ড ভ্যালু। তো ওই জায়গা থেকে আসলে ব্র্যান্ড ভ্যালুটা বাংলাদেশের রেসপেক্টে বুয়েটে কাজ করে। আবার বাইরের দেশেও ইভেন বুয়েট থেকে তো আসলে শুধু যে দেশে এমন না, বুয়েট থেকে তো প্রায় মানে বাইরের প্রত্যেকটা ভালো ভালো ইউনিভার্সিটিতে স্টুডেন্ট আছে। তো ওইখানেও আসলে বুয়েটের একটা ব্র্যান্ড ভ্যালু হয়ে যায়, এটা আসলে অনেস্ট। আর ওইখান থেকেও সাপোর্ট পাওয়া যায়। তুমি যদি বাইরে যেতে চাও যে আমি একটা সাপোর্ট পাইতে চাই, যে আমি একটা বাইরে একটা ভালো ভার্সিটিতে পড়তে চাই, তুমি বুয়েটে যে কোনো না কোনো ব্যাচের ভাইকে সেখানে তুমি পাবা, ওনাদের কাছে সাপোর্ট পাবে। ইভেন ওনারাও অনেক বেশি সাপোর্টিভ, ওনারা অনেক বেশি সেশন নেয়, তোমাকে গাইডলাইন দিবে কিভাবে কি করা লাগবে। তো ওই দিক থেকে আমি মনে করি যে মানে বুয়েটে আসাটা কোনো রকম আমার ভুল ডিসিশন ছিল না। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা আসলে বেশি ফ্যান্টাসাইজ হয়ে যাই, এটা ঠিক। যেটা আমার আসলে হয় না সেটা আমরা ভেবে আসি, তো সামনাসামনি যখন সেটা পাই না তখন একটু খারাপ লাগে। আস্তে আস্তে আবার জিনিসটা হয়তো একটা সময় ঠিক। এক্স্যাক্টলি, মানুষজন আসলে অনেকে জিজ্ঞেস করে যে ভাই বুয়েটকে ওভার হাইপড কিনা, কিংবা বুয়েটে আসলে আসাটা কতটা যৌক্তিক। সো খুব সিম্পল কথা, যখন আসলে আমরা যখন টার্ম ফাইনাল দিতে যাই তখন আসলে বোঝা যায় যে না আসলে এত কেন কষ্ট করতেছি, সবাই তো সেম জায়গায় আছি, সেম পড়াশোনাই করতেছি, তাও আমাদেরকে এত কেন প্রেশার দিচ্ছে। তখন খুব মানে মনে হয় যে না আসলে বুয়েট আসা ঠিক হয় না, বা বুয়েটে আসলে আদৌ কি লাভ কি। বাট নর্মালি আমি যেটা বুঝি যে আমার কাছে কি আর কোনো ধরনের অপশন ছিল কিনা, আমি যদি একদম বেস্ট জায়গায় যাইতে চাইতাম তাহলে আর কোনো অপশন ছিল কিনা। বুয়েটে অনেক ধরনের প্রবলেম আছে, ল্যাব ফেসিলিটিস খুব একটা ধরো ওইরকম লেভেলের না, কিংবা টিচার লেভেল ওইরকম না, বা যত ধরনের প্রবলেম আছে, ধরো বুয়েটের র্যাঙ্কিংও ভালো না। সো হাজার হাজার প্রবলেম আছে, বাট সবার আগে তুমি চিন্তা করো যে তুমি বাংলাদেশে বসে আসো, তোমার কাছে আর কি বেটার অপশন ছিল। হ্যাঁ, আর বড় কথা হচ্ছে তুমি যদি মধ্যবিত্ত পরিবারের সন্তান হও, যে তুমি হয়তো প্রাইভেটে ভালো পড়তে পারবে না, বা শুরুতে একটা ফান্ডিং নিয়ে দেশের বাইরে চলে যেতে পারবে না, তাহলে অবশ্যই তোমাকে ভালো বা বেস্ট চয়েস হতে পারে বুয়েট। কারণ এখান থেকে তুমি বিএসসি শেষ করার পরে আসলে ফ্যাসিলিটিসটা পাবা, বা ততক্ষণ পর্যন্ত তুমিও বুঝতে পারবে যে তোমাকে লাইফে আসলে কি করা উচিত। তো ওই দিক থেকে আসলে বলা যায় যে বুয়েট এক্স্যাক্টলি। সো আমরা আসলে বুয়েট নিয়ে অনেক কথা বলছি, হয়তো এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানানো যাবে, যে আসলে যেমন আমি আমার বিএসসি লাইফের যদিও লাস্ট দিকে আছি, আমি হয়তো একটা রিয়েলিটি মানে এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি একটা ভিডিও বানাবো না, প্যারা নেই। সো যেটা হচ্ছে আমরা লাস্টলি জাস্ট ওই শাহপুরান থেকে জাস্ট যারা মাদ্রাসা বোর্ডে আছে, তারা যদি কেউ এরকম বুয়েট বা মেডিকেলে চান্স পেতে চায়, তাদের জন্য লাস্ট কিছু কথা বলে আমরা শেষ করি। একটা জিনিস হচ্ছে কি, স্রোতের বিপরীতে চলা খুবই টাফ। স্রোতের বিপরীতে চলাটা আসলেই টাফ। তোমার সাথে কেউ থাকবে না তোমাকে সাহায্য করার জন্য, তোমাকে পিছন থেকে বলার জন্য যে না, কাঁধে হাত দিয়ে বলার জন্য যে ইউ ক্যান ডু, কেউ থাকবে না যতক্ষণ না তারা বুঝতে পারবে যে আসলে তুমি পারবা, তোমার মধ্যে কোনো স্পার্ক আছে। আমি লাইফে দেখি নাই এমন একটা সিঙ্গেল মানুষ, কিংবা আমার ফ্যামিলিকেও দেখি নাই, যে আমি নিজের মধ্য থেকে সেই ইচ্ছা প্রকাশ করার আগে কেউ আমাকে বলছে যে পরান তুই পারবি। তারা যখন দেখছে যে আমি ডাই হার্ট, আমি ম্যাড, তখন তারা বলছে যে ইয়েস ইউ ক্যান ডু। সো লাইফে এই জিনিসটা তুমি কোনো দিকে তাকাইও না যে কেউ তোমাকে সাপোর্ট করবে, কেউ তোমাকে বলবে, বরঞ্চ তোমাকে অপমান করবে, বরঞ্চ তোমাকে বলবে যে তোমার দ্বারা হবে না, পসিবল না, মাদ্রাসায় পড়তেছো। মাদ্রাসার স্টুডেন্টদেরকে আমি সব জায়গায়, ইভেন আমি তো আপনার শুধু আপনি মানে আতেল তো আসলে ইন্টারমিডিয়েটে ছিলাম কারণ বুয়েট পাওয়ার জন্য, বাট এর আগে আমি অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ছিলাম 6 থেকে 10, অনেক জায়গায় আপনার জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে গেছি। আমি অনেক সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা আমি 2019 সালে বিভাগ পর্যায়ে পর্যন্ত ছিলাম, প্রাইজ পাইছিয়া ছিলাম। তো তখনও দেখতাম যে আসলে মাদ্রাসার স্টুডেন্টদেরকে আশেপাশের মানুষজন অন্যরকম একটা নজরে দেখে। এটা খুবই পেইনফুল যে তারা মনে করে যে এই একটা মানুষও পারবে না, অথচ ব্রেন কিন্তু তার সেম, অথচ আমরা কিন্তু আরো বেশি পড়ে আসতেছি। আমাকে যদি এখন কোথাও বসতে বলা হয়, আমি কোন একটা জিনিসের যেমন একটা বাংলা উদ্ধৃতি দিতে পারবো, আমি চাইলে আরবি উদ্ধৃতি দিতে পারবো, আমি কোরআন থেকে রেফারেন্স দিতে পারবো, হাদিস থেকে রেফারেন্স দিতে পারবো, অন্যরা কিন্তু চাইলেও সেটা দিতে পারবে না। এই জিনিসটা আসলে মানুষ বুঝতে চায় না। তো ওইখান থেকে যদি তোমাকে আগাইতে হয়, স্রোতের বিপরীতে হাঁটতে হলে অনেক বেশি কষ্ট। স্রোতের বিপরীতে সাঁতার কাটা যেমন কঠিন, তোমাকে ওই বিপরীতে চলাটাও খুব কঠিন। একা চলতে হবে, উপরে এক আল্লাহ আছে, তুমি নিচে আছো, তুমি নিজের চেষ্টা চালায় যাবা। তুমি যদি চেষ্টা কন্টিনিউস করতে থাকো, দেখবা যে আল্লাহ তাআলাই তোমাকে তোমার আশেপাশে কিছু সাপোর্ট দিয়ে দিবে, কিছু মানুষ, কিছু শিক্ষক, কিছু বন্ধু, কিছু তোমার ফ্যামিলি, সবাই আস্তে আস্তে তোমাকে সাপোর্ট করবে। ওই সাপোর্টে তুমি আবার তখন আগাইতে পারবা। বাট ওই একই কথা, ইচ্ছা শক্তি নিজের কাছে, চেষ্টা নিজের কাছে, সবকিছু তোমার নিজের কাছে। কেউ তোমাকে ধরে দিবে না, কেউ দিবে না, ইভেন কেউ না। অনলাইনে যে কোনো প্ল্যাটফর্ম বলো, ভাইয়া বলো, টিচার বলো, কেউ না। ইভেন কারণ সবার তো সময়টা নাই, সবাইকে তোমার পিছনে ফাও সময় দিবে। তুমি যখন ওই রকম মানে স্পটলাইট দেখাবা, তখন মানুষ ভাববে যে ইয়েস ইউ ক্যান ডু, তখন মানুষ তোমাকে সাপোর্ট করবে। আর ওই স্পটলাইট আনা পর্যন্ত তোমাকে অবশ্যই নিজেকে এফোর্ট দিতে হবে। আর বাংলাদেশের রেসপেক্টে আসলে মাদ্রাসা থেকে আসলে একটু টাফ, বিকজ আরবি সাবজেক্টগুলোর একটু প্রেশার বেশি থাকে। তো সাজেস্ট করবো যে যদি কেউ মাদ্রাসা থেকে এখন এইচএসসি থেকে বা আলিম থেকে যদি বইটা আসতে চাও, বা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ভার্সিটি, যেখানে আরবি সাবজেক্টগুলো একটু প্রতিদিন পড়ো, একটু একটু করে পড়ো, যাতে প্রেশার না হয়। প্রেশার হয়ে গেলে আসলে সমস্যা। আর রেগুলার পড়াশোনা করতে হবে, আর ডাই হার্ট হইতে হবে। কোনো একটা কিছু পাইতে হলে বাংলাদেশের মতো একটা জায়গায়, যেখানে একটা সিটের পিছনে আপনার হচ্ছে যে হাজার হাজার মানুষ লড়াই করতেছে, বুয়েটে চান্স পায় মাত্র 0.01% স্টুডেন্ট, মানে অ্যাপ্লিকেন্টের হিসেবে চিন্তা করলে আর কি। তো ওই জায়গাতে তুমি যদি ডাই হার্ট না হও, নিজের সর্বস্বটুকু ত্যাগ করার মতো যদি চিন্তা ভাবনা তোমার না থাকে, তুমি যদি ওইরকম ভাইজের বলে আতেল ওইরকম যদি না হও, অনেস্টলি আসলে সম্ভব না। যে যত কথাই বলো, এটা পসিবল না। বুয়েটের মতো জায়গায় আসলে আসা, ওই আতেল না হইলে বা নিজের মতো মানে পাগলামি না থাকলে আসলে সম্ভব না, এই আর কি। এক্স্যাক্টলি। সো মোটামুটি আই গেস সবকিছু ধারণাই পাইছো যে আজকে আমাদের পডকাস্টে আমরা যা নিয়ে আলোচনা করলাম আর কি। সো ধন্যবাদ শাহপরানকে, আর ধন্যবাদ তোমাদেরকেও যারা যারা একদম লাস্ট পর্যন্ত দেখছো। এর পাশাপাশি তোমরা যদি মাদ্রাসা বোর্ড নিয়ে বা কিংবা হচ্ছে একদম বুয়েটের পড়া নিয়ে
কেউ যদি কোনো অন্য কিছু জানতে চাও তাহলে একটু কমেন্টে জানাতে পারো। আর ইনশাল্লাহ এরকম আমরা আরও অনেক ভিডিও নিয়ে হাজির হব। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম।